আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। প্রস্তাবিত বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত। এদিকে খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, সাধারণ মানুষের সুবিধাও পাচ্ছে না খালেদা জিয়া। হল ক্যাম্পাস খুলে সশরীরে পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের। সংসদে শোক প্রস্তাবে এমপি হারুন বললেন, আব্দুল মতিন খসরু অত্যন্ত সজ্জন ছিলেন। শেষ পর্যন্ত ময়দান থেকে সরে যেতেই হচ্ছে নেতানিয়াহুকে, শটান দাঁড়িয়ে ফিলিস্তিন। এছাড়া জানিয়ে দেব বন্ধুরা, মোসাদের দিনরাতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের পরমাণু শক্তি। এদিকে শ্রীলঙ্কায় ডুবছে রাসায়নিক জাহাজ, ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক চলছে। আজ বৃহস্পতিবার 3রা জুন দুপুর 12টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়। জীবন জীবিকার প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ শিরোনামে বাজেটে পেশ করেন তিনি। দীর্ঘ পথ পরিক্রমার বাংলাদেশের 50তম বাজেট এটি, যার আকার দাঁড়াচ্ছে 6,03,681 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আহম মোস্তফা কামালের এটি তৃতীয় বাজেট। দুপুর 3টায় বাজেট বক্তৃতা শুরু করেন তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দিন আহমেদ 1972 সালের 30 জুন। ঘোষণা করা সেই বাজেটের আকার ছিল মাত্র 786 কোটি টাকা। অর্থাৎ স্বাধীনতার 50 বছরে দেশের বাজেটের আকার বেড়েছে 767 গুণ। এ পর্যন্ত সর্বমোট 49টি বাজেট উত্থাপন করেছেন 12 জন ব্যক্তি। তাদের মধ্যে একজন রাষ্ট্রপতি, 9 জন অর্থমন্ত্রী ও 2 জন অর্থ উপদেষ্টা। ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি 12টি করে বাজেট উত্থাপন করেছেন প্রয়াত এম সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মুহিত। এর মধ্যে আবুল মাল আব্দুল মুহিত আওয়ামী লীগের হয়ে রেকর্ড টানা 10টি বাজেট উত্থাপন করেন। অর্থ বিভাগের ওয়েবসাইটে www.mof.gov.bd বাজেটের সব তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবে। সূত্র ইত্তেফাক। খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, একজন সাধারণ নাগরিক কিংবা অন্যান্য রাজনীতিবিদ চিকিৎসার যে সুযোগ পান, সাবেক প্রধানমন্ত্রী হয়েও সর্বাধিক জনপ্রিয় নেতা খালেদা জিয়াকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। উন্নত চিকিৎসার সুবিধার্থে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার পাশাপাশি সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানান তিনি। মঙ্গলবার 1 জুন জিয়াউর রহমানের 40তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলা বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সূত্র বাংলা ট্রিবিউন। হল ক্যাম্পাস খুলে সশরীরে পরীক্ষা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি 7 কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা 11টায় রাজধানীর নীলক্ষেত মোড়ের পুলিশ বক্সের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, বন্ধের 14 মাস অতিক্রম হলেও শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বা কলেজ প্রশাসন থেকে কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি, বরং কোনো পরিকল্পনা ছাড়া একের পর এক তারিখ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রকার দায়িত্ব এড়িয়ে যাওয়া হয়েছে। অনলাইন ক্লাস চালু রাখা হয়েছে, যেখানে আর্থিক সংকট ও নেটওয়ার্ক সমস্যার কারণে অধিকাংশ শিক্ষার্থী অংশ নিতে পারেনি, যার ফলে অনেক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়েছেন। অথচ যেখানে অফিস আদালত খোলা রাখা হয়েছে, সেখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখাটা অযৌক্তিক। শিক্ষার্থীরা আরো বলেন, একাডেমিক কাউন্সিল আবাসিক হল বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ এখানকার বেশিরভাগ শিক্ষার্থী ঢাকার বাইরে থেকে এসে পড়াশোনা করেন এবং বিভিন্ন জায়গায় টিউশন করে নিজের খরচ চালায়, আবার অনেক সময় পরিবারকেও আর্থিক সহযোগিতা করে তাদের টিকে থাকতে হয়। তারা আরো বলেন, করোনাকালীন এই সময়ে অনেকেই টিউশন হারিয়ে অনিশ্চিত জীবনযাপন করছেন। এমন অবস্থায় পরীক্ষার জন্য ঢাকায় তার পক্ষে মেসে ওঠা অসম্ভব হয়ে দাঁড়াবে। অন্যদিকে প্রস্তুতির পর্যাপ্ত সময় না দিয়ে, হল ক্যাম্পাস খুলে না দিয়ে, যথাযথ রোডম্যাপ তৈরি না করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা আরেক নতুন সংকটে পড়বে
করবে। প্রস্তুতির সময় না দিলে ফলাফল বিপর্যয় হবে। সূত্র নয়া দিগন্ত। সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন মন্তব্য করে বিএনপির সংসদ হারুনুর রশিদ হারুন এমপি বলেছেন, একাদশ সংসদে মাননীয় সদস্য আব্দুল মতিন খসরু যখন আইনমন্ত্রী, আমিও তখন এই সংসদের সদস্য। সত্যিকার অর্থে এবার সংসদে যোগদানের পর সংসদের মসজিদে তার সাথে জামায়াতে নামাজ আদায় করতাম। মসজিদে নামাজ পড়ে হাঁটতে হাঁটতে আসতাম। তখন আমাকে বলতেন, আপনি বিরোধী দলের সদস্য হিসেবে যোগদান করেছেন, ভালো কাজ করেছেন। সংসদে বাস্তব কথাগুলো সাহস করে বলবেন, কারণ সরকারি দলের সদস্য হিসেবে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। তিনি অত্যন্ত সজ্জন মানুষ এবং আমাকে অত্যন্ত স্নেহ করতেন। সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টের বারান্দায় দেখা হলে বলতেন, হারুন সাহেব চেম্বারে আসবেন, চা খেয়ে যাবেন। বুধবার জাতীয় সংসদে এক শোক প্রস্তাবে অংশ নিয়ে এমপি হারুন এসব কথাগুলো বলেন। এমপি হারুন বলেন, আমরা একটি কঠিন সময়ে জাতীয় সংসদের বাজেট অধিবেশন অংশগ্রহণ করতে পেরেছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিল জাইকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের মৃত্যুর তারিখ ও সময় আল্লাহ পাক সম্পূর্ণ নির্ধারণ করে রেখেছেন নিজের কাছেই, আমরা কেউ তা বলতে পারবো না। তারই অংশ হিসেবে আব্দুল মতিন খসরু সাহেব আমাদের মধ্য থেকে চলে গেছেন। সূত্র নয়া দিগন্ত। ময়দানে যে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে তাকেই বলা হয় জয়ী। মুষ্টিযুদ্ধের রিংই হোক আর সামরিক সংঘাতই হোক, মার খেয়েও পায়ের নিচের মাটি না হারানোর এক ধরনের জয়। গাজার 11 দিনের ভবিষ্যৎ বোমা বৃষ্টির পর হামাস আরো জনপ্রিয়, আরো সক্ষম হিসেবে বেরিয়ে এসেছে। অন্যদিকে পতন ঘটতে যাচ্ছে ইসরায়েলের একমাত্র প্রহরীর দাবিদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। পরপর 4টি নির্বাচনে তিনি ও তার দল লিকুদ পার্টি সংখ্যা ঘনিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে। সরকার গঠনের জন্য দরকার সংখ্যক এমপি সমর্থন পেতে। ইংরেজিতে যাকে বলে স্ট্যান্ডিং টল, গর্বিত ও আত্মবিশ্বাসী আচরণ, সেই ভূমিকায় দাঁড়িয়ে আছে ফিলিস্তিনিরা। এই দাঁড়িয়ে থাকার গুরুত্বপূর্ণ পরিমাপ করতে হবে। ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সের মতো পরাশক্তির বিপক্ষে কেবল তখনই ফিলিস্তিনি প্রতিরোধের বীরত্বের ন্যায্য পরিমাণ করা সম্ভব হবে, নচেত নয়। গাজায় হামলার পর ইসরায়েলি সেনাদের মধ্যে হতাশা। দেশটির চ্যানেল 12 এ দেয়া সাক্ষাৎকারে এক পাইলট স্বীকার করেছেন, আমরা রকেট হামলা ঠেকানোয় ও ফিলিস্তিনি নেতৃত্বকে ধ্বংস করতে ব্যর্থ হয়ে তাদের ভবন ধ্বংস করে হতাশা মিটিয়েছি। কে কত মারতে পারলো, কত ধ্বংসলীলা ঘটালো, তা দিয়ে সবসময় যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় না। তা নির্ধারিত হয় যুদ্ধের পর কে কতটা সবল থাকতে পারলো তা দিয়ে। 1973 সালের আরব ইসরায়েলের যুদ্ধে আরবদের ক্ষয়ক্ষতি বেশি হলেও আন্তর্জাতিক সমর্থন আদায়ে ইসরায়েলের অজেয় ভাবমূর্তি নষ্ট করা এবং আরব ঐক্য আনতে পেরেছিলেন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত। মিশর, সিরিয়া, ইরাক, মরক্কো, লিবিয়া সেনাবাহিনী সেবার এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিল। সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন দৃঢ়চেতা ব্যক্তিত্ব গোল্ডা মেয়র। তিনি ইসরায়েলের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দুঃসময়ের কাণ্ডারে সেনা ও গোয়েন্দাদের ব্যর্থতায় ইসরায়েল প্রথম দিকে মার খেলেও সামলে ওঠে। ইসরায়েল যদি সেবার আমেরিকা অস্ত্রের বিপুল চালান অর্থ না পেত, তাহলে হয়তো অন্য মধ্যপ্রাচ্য দেখা যেত। সূত্র প্রথম আলো। ইরানের পরমাণু শক্তি মোসাদের দিন রাতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান ডেভিড বার্নি। তিনি বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক চলমান সংলাপে বিশ্ব শক্তিগুলো যদি ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছায়, তাহলেও ইসরায়েল তেহরানের পরমাণু কর্মসূচির বিরোধিতা অব্যাহত রাখবে। ইসরায়েলি পত্রিকা ইয়াদিউত আহরোনোত বার্নির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। মেসাদ প্রধান আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে ইসরায়েলের বিশ্ব সমাজের অনুসৃত পথ অবলম্বন করবে না, কারণ এ ব্যাপারে হিসেবে ভুল করলে তার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে না। পাশ্চাত্যের সঙ্গে সমঝোতা হোক বা না হোক, ইরান নিরবিচ্ছিন্নভাবে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন ডেভিড বার্নি। উল্লেখ্য, মোসাদের প্রধান এমন সময় এ দাবি করলেন যখন ইরানের পরমাণু কর্মসূচি শুধুমাত্র বেসামরিক লক্ষ্যে পরিচালিত হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের কাছে অন্তত 400 পরমাণু অস্ত্র রয়েছে।
শ্রীলঙ্কায় ডুবছে একটি রাসায়নিক জাহাজ, ডুবে যাওয়ার পথে রয়েছে। এতে বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। সিঙ্গাপুরে রেজিস্ট্রিকৃত এক্সপ্রেস পাল নামের এই জাহাজটিতে প্রায় 2 সপ্তাহ ধরে আগুন জ্বলছে, খবর বিবিসির। জাহাজটি ডুবে গেলে জ্বালানি ট্যাঙ্ক লিক হয়ে কয়েকশো টন তেল সাগরে পানিতে মিশে যাবে, ফলে কাছাকাছি থাকা বিভিন্ন সামুদ্রিক প্রাণীর ওপর এক ধ্বংসাত্মক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। গত কয়েকদিন ধরে যৌথভাবে জাহাজের আগুন নেভানো এবং এটি ভেঙে গিয়ে যেন ডুবে না যায় সেজন্য কাজ করে যাচ্ছেন শ্রীলঙ্কা ও ভারতের নৌবাহিনী। কিন্তু সাগর উত্তাল থাকায় এবং তীব্র মৌসুমী বায়ুর কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়েছে। কলম্বো বন্দরের বাইরেই এই ডুবে যাওয়ার পথে রয়েছে। শ্রীলঙ্কা নৌবাহিনী মুখপাত্র ক্যাপ্টেন ইন্ডিকা সিলভা বলেন, উদ্ধারকারীরা সাগরের দূষণ কমাতে ডুবে যাওয়ার আগে জাহাজটিকে টেনে গভীরের সমুদ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু জাহাজটির পেছনের অংশ সরে গেছে। এটি এখন ডুবতে শুরু করেছে।